শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেনের এই আলাপচারিতা এই প্রোগ্রাম, যেটি একটি উপদেশমূলক। কিন্তু আমরা সবসময় বলি যে আমরা এই যে প্রোগ্রামটি হয়, এই প্রোগ্রামটিতে আপনারা যেগুলো শুনবেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন যে উপদেশটি দিবে সেটিকে একটি সাধারণ জ্ঞান হিসেবে নিয়ে আপনারা লয়ারদের মাধ্যমে এবং আইনজ্ঞর পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। আমাদের এই প্রোগ্রামটি যেটি ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন, এই প্রোগ্রামটি 2020-এ প্রথম শুরু হয়েছিল, আইন টিভিতে চলতো এবং কিছুদিন গ্যাপ ছিল, বাট আমরা আবার শুরু করেছি। প্রথমে আমি ব্যারিস্টার মনোয়ার হোসেন, যিনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং তার অভিজ্ঞতার ঝুলি থেকে অনেক ইমিগ্রেশন কেস করেছেন, ওনাকে প্রথমে স্বাগতম জানাচ্ছি। মনোর ভাই। ধন্যবাদ কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি ভাই। We are going to start after some times break, of course. So it's going to be a good program. I believe people were always benefited from the ION TV's free legal show. I welcome you with your all types of questions on any legal aspect, any legal matters. Thank you. ধন্যবাদ মনোর ভাই। আমরা কথা বলবো, আমরা ফোন ইন, যেহেতু এটি একটি ফোন ইন প্রোগ্রাম অ্যাজ ওয়েল, তো আমাদের যে টেলিফোন নম্বরটি আছে সেটি হলো 0203-515-5788। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইমিগ্রেশন বিষয়ে, অবভিয়াসলি অন্য কিছুও উনি করতে পারবেন, কারণ উনি সব কিছুই মোটামুটি নেন, সব কেসগুলো। বাট প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানটি শুরু করার আগে আমি মনোহর ভাইয়ের কাছে জানতে চাবো যে আমাদের এই যে আমরা জানি জুলাইয়ের 22 তারিখের পরে এবং আগেও অনেকগুলো ইমিগ্রেশনের নতুন আপডেট এসেছে, তো আপনি যদি একটু আপডেটটা দিতেন মনোহর ভাই প্লিজ। Actually, এটা হচ্ছে so far since the Labour government has taken over, এটা হচ্ছে major change in the immigration rule এবং the first change so far, এবং is very significant. সেটা অতি সংক্ষেপে বলা চলে, যেটা ইম্প্যাক্টটা হচ্ছে সবচেয়ে বেশি যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসছে, যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসবেন তাদের জন্য সবচেয়ে বেশি এটা ইম্প্যাক্ট। এর বাইরে আমরা বড় ধরনের কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। এখন স্কিল ওয়ার্কারের ভিসায় পরিবর্তনটা কী আসছে? পরিবর্তনটা আসছে, আপনারা জানেন যে কোভিডের সময় থেকে যে রিল্যাক্স করা হয়েছে রুলটা, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট লেভেল জব হতে হবে, RQF লেভেল 6। আগে ছিল RQF লেভেল 3, যেটা হচ্ছে NBQ লেভেল 3 ইকুইভ্যালেন্ট। এগুলোতে গ্র্যাজুয়েট লেভেলের কোনো জব প্রয়োজন হতো না। RQF লেভেলটা কি ডিগ্রি লেভেলের মতো? RQF লেভেল 6 হচ্ছে ডিগ্রি লেভেল, আর RQF লেভেল 3 হচ্ছে একটা ডিপ্লোমা টাইপের লেভেল। এটা কিন্তু আগেও পরিবর্তনগুলি হয়েছিল, এটা বুঝতে হলে এটা জানা দরকার। কারণ ব্যাক ইন 2003 যখন সেক্টর বেসড স্কিম শুরু করে 1 বছরের ভিসা তখন ছিল, এবং এর সাথে তখন স্কিল ওয়ার্কার যে ভিসা, এটা হচ্ছে ছিল শেফ, কুক, এই ধরনের ম্যানেজার হোক, বড় মানে ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, এগুলি সব কিছু সবসময় ছিল। তারপরে এক পর্যায়ে সেটাকে বিলুপ্ত করা হলো, যে লেভেল 3 আর হবে না, সবসময় গ্র্যাজুয়েট লেভেল জব হতে হবে, অর্থাৎ ডিগ্রি লেভেল জব হতে, লেভেল 3 জব হতে হবে। এখন আবার আমরা সেটাতেই, আসলে ওই যে কোভিডের সময় তাদের লোকজন লাগছিল, যেটা হয় ইমিগ্রেশনে, এই এখন করা করলো, আবার কিছু পরে রিল্যাক্স করতে হয়, সেটা হয়েছিল। এক পর্যায়ে লেভেল 3-তে অ্যালাউ করা শুরু করলো, তখন হিউজ নাম্বার অফ মাইগ্রেশন হয়েছে। এটাকে আবার এখন কন্ট্রোল আনার জন্য গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে লেভেল 6 হতে হবে। এটা হচ্ছে মেজর চেঞ্জ। আর একটা হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে লেভেল 6 তাহলে কি ডিগ্রি থাকতে হবে কারো? এটা কি তার মানে ডিগ্রি লেভেল জবটা কি? আই উইল এক্সপ্লেইন, যদি ওই ধরনের প্রশ্ন পাই। অন্য জবের এক্সপেরিয়েন্স থাকলে ওটাকেও কাজে লাগে। তারপরে আরেকটা হচ্ছে অবশ্যই, এবং আরেকটা হচ্ছে যে স্যালারি থ্রেশহোল্ড। জি, স্যালারি থ্রেশহোল্ডটা বেড়ে গেছে। আগে যেটা 38,000 যেটা ছিল, সেটা এখন 41,700 পাউন্ডে চলে আসছে। জি, এটা মিনিমাম স্যালারি হতে হবে। তারপরেও সেখানে কিছু ভেরিয়েশন আছে, হেলথ কেয়ার ক্ষেত্রে, NHS-এর ক্ষেত্রে সেখানে মিনিমাম থ্রেশহোল্ড তো
একটা 25,000 একটা সেখানে কথা আছে, এবং একটা টেম্পোরারি শর্ট স্কিল যেটা শর্ট লিস্টেড অকুপেশন ওটা আছে ফর দ্য টাইম বিং। এগুলি আছে, তবে মোটামুটি 117টার মতো পজিশন যেগুলো লেভেল 3-তে আনা যেত সেগুলিতে আনা যাবে না, এটাই বলা হচ্ছে। এটা হচ্ছে মূল পরিবর্তন। ধন্যবাদ মনোহর ভাই। যেহেতু আপনি কিছু পরিবর্তনের কথা বললেন, আমি স্কিল ওয়ার্কার নিয়ে একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো যারা এখানে স্কিল ওয়ার্কার হিসেবে আছে তাদের কি হবে মনোহর ভাই? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যা কোয়েশ্চেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন টু দোজ হু আর অলরেডি ইন দিস কান্ট্রি অ্যাজ এ স্কিল ওয়ার্কার। জি। সো ফার আমরা যেটা মনে করি, যারা অলরেডি স্কিল ওয়ার্কার হিসেবে এসে গেছেন, ইট উইল নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দ্যাম, এটা তাদের পলিসিতে বলেছে। জি। কাজেই যারা অলরেডি স্কিল ওয়ার্কার আছেন, দে ক্যান কিপ চেঞ্জিং দেয়ার জব অর কন্টিনিউ উইথ দ্য লেভেল 3 জবস অ্যাজ ইউজুয়াল, এইটাই বলা হচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। তার মানে এখানে যে বেতনের থ্রেশহোল্ডটা ওটাও ইম্প্যাক্ট করবে না অবভিয়াসলি সেখানে। আচ্ছা, ধন্যবাদ মনোহর ভাই। আচ্ছা, আপনি মনোহর ভাই যে আপডেট দিয়েছিলেন তার মধ্যে একটি আপডেট আমরা যেটা শুনি, বাট এটা জাস্ট আপনার থেকে ক্লারিফিকেশনের জন্য, যে পিএসডাব্লিউতে কি কোনো পরিবর্তন আসছে বা এরকম কিছু, যে পিএসডাব্লিউ যে টেনিউর ছিল 2 বছর বা এই ধরনের কিছু? সোফার পিএসডব্লিউ নিয়ে তো পরিবর্তন এখন আসে নেই। যেটা 2 বছরের ভিসা দেওয়া হয় স্টুডেন্টের কোয়ালিফিকেশন শেষ করার পর, সেটা অ্যাজ ইট ইজ আছে, 2 বছরে আছে। কথা শোনা গিয়েছিল যে তারা পলিসি করবেন যে তারা 18 মান্থস করবেন, বাট দ্যাট হ্যাজ নট কাম ইন টু ফোর্স ইয়েট। যেটা আসে নাই সেটা নিয়ে আমি এখন বলতে চাই না, বাট এট দ্য মোমেন্ট দ্য পজিশন ইজ অ্যাজ ফার এজ আই নো 2 years ডাজ স্টিল এক্সিস্ট। ধন্যবাদ মনোহর ভাই। দর্শক, আপনারা শুনছেন, আমরা কিছু আপডেট নিয়ে কথা বলছিলাম। উনি বলেছেন স্কিল ওয়ার্কারদের, উনি বলেছেন যে যারা অলরেডি এখানে আছেন তাদের ব্যাপারেও বলেছেন। মনোহর ভাই, আপনি কি ডিপেন্ডেন্টের যেসব কেয়ার ওয়ার্কের কথা বলছিলেন আপনি, বা স্কিল ওয়ার্কারদের, ওদের যে ডিপেন্ডেন্ট আছে তাদের ইংলিশের ব্যাপারে কি কোনো কথাবার্তা হচ্ছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এখনও পলিসিগতভাবে আমি সেভাবে দেখিনি, বাট ডিপেন্ডেন্ট ইজ স্টিল অ্যালাউড। অ্যাজ আগে যারা আনতে পারতো তারা ডিপেন্ডেন্ট সেভাবে আসতে পারবে। তো পরবর্তীতে আরও কিছু স্ট্রিক্ট করা হবে বলে আমরা মনে করি। তবে এট দ্য মোমেন্ট ডিপেন্ডেন্ট কেয়ার ওয়ার্কার তো তারা তো ডিপেন্ডেন্ট তো কেয়ার ওয়ার্কার তো আসতেই পারছে না এখন বা নতুনভাবে। কাজেই এখন তো ডিপেন্ডেন্ট এখান থেকে সুইচিংও করতে পারে না আনলেস ওরা যদি আগে থেকে না থাকে। আচ্ছা, তো কাজেই এটা ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এটা কোনো একটা ইম্প্যাক্ট থাকছে না। তার মানে মনোহর ভাই, যদি আপনি এইভাবে, আমি একটা গল্প আকারে যদি আপনার দর্শকদের জন্য যারা আপনার থেকে শুনতে চায়, মনে করেন কেয়ার ওয়ার্কার একটা কাপল আসলো, ওদের একটা বাচ্চা হলো, এখানে কেয়ার ওয়ার্কার ওনার টার্মটা চলে যাচ্ছে, বা ডিপেন্ডেন্ট যে আছে উনি তো ফুল টাইম, উনি কি সুইচ করতে পারে, কেয়ার ওয়ার্কে যেতে পারে বা অন্য কিছু জবে যেতে পারে? ডিপেন্ডেন্ট? হ্যাঁ, ডিপেন্ডেন্ট কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট তো সুইচ করতে পারে। কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট সুইচ করতে পারে, এখনও পর্যন্ত সেই সিস্টেম আছে, প্রোভাইডেড হি অর শি মিটস দ্য রুল, হোয়াই নট। এখানে সুইচিং রুলটা হচ্ছে সিম্পলি হচ্ছে এটাই যে ভিজিট ভিসায় কেউ আসে নাই কিংবা শর্ট টার্ম কোর্সে আসে নাই, এরকম যারা 6 মান্থসের উপরের ভিসাতে এই দেশে আসছে, তারা দে উইল কোয়ালিফাই ফর সুইচিং ফ্রম ওয়ান ভিসা টু আদার ভিসা। এবং লাইকওয়াইজ সেখানে বলা হচ্ছে ওয়ার্ক পারমিটেও তারা সুইচ করতে পারে, স্কিল ওয়ার্কার সুইচ করতে পারবে। কাজে একজন ডিপেন্ডেন্ট যদি সে আসে, অবশ্যই সে সুইচ করতে পারে। আচ্ছা, সে নিজেই ওয়ার্ক পারমিট চলে যেতে পারে, এবং তার যে স্পাউস যিনি স্কিল ওয়ার্কার, তিনি সুইচ করতে পারে ডিপেন্ডেন্ট হিসাবে। দ্যাটস নট এ প্রবলেম। ধন্যবাদ মনোহর। এইখানে আরেকটি প্রশ্ন আমি আপনাকে একটু করেছিলাম, যে ওনাদের একটা বাচ্চা হয়েছে ইন বিটুইন, মনে করেন তো বাচ্চাটির বয়স 2 বছর বা 3 বছর, কত বছর অপেক্ষা করতে হবে? ওরা তো স্কিল ওয়ার্কার, ওরা এখানে তো ইনডেফিনিট নাই, বাচ্চাটার কি হবে বা কিভাবে কি হতে পারে একটু যদি বলেন। ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। স্কিল ওয়ার্কারের বাচ্চারা, ডিপেন্ডেন্টরা, তারা যদি বাবা মার সাথে 5 বছর থাকে, 5 বছরের বাবা মার সাথে তারাও পার্মানেন্ট হতে পারবে, এটাই হচ্ছে নিয়ম। আর এর বাইরে যদি অন্য কিছু, তাহলে 7 বছরের রুল, 7 ইয়ার্স রুল, সেটা এখনও পর্যন্ত ইনট্যাক্ট আছে। 7 বছর যদি বাচ্চা থাকে, তখন ওই বাচ্চাগুলো এখানে কোয়ালিফাই করে সেটেলমেন্টের জন্য।
আচ্ছা, ওদের কি রেজিস্টার করতে হয়? বাচ্চা একটা যদি মনে করেন হসপিটালে হলো, ওরা কি ওটা হোম অফিসে জানাবে, রেজিস্টার করতে হবে? অফকোর্স এটা অবশ্য খুব ট্রিকি ব্যাপার, কারণ হচ্ছে যখন কেউ পাসপোর্টই নেই বাচ্চা নিয়ে বাংলাদেশে যেতে হলে, জি, ফর এক্সাম্পল, অথবা ইন্ডিয়া যেতে হলে, যে দেশ থেকে আসছেন, জি, তাহলে তো তার বাচ্চার পাসপোর্ট লাগবে, জি, পাসপোর্ট ভিসা লাগবে, না হলে বাচ্চা বের হতে পারবে, ঢুকতে পারবে না। তো জি, কাজে এটা অবশ্যম্ভাবী তাকে একটা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বাচ্চার জন্য করতেই হবে। আচ্ছা, আচ্ছা, বাচ্চাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। এখন ধরেন কেউ পার্মানেন্ট হয়ে যাচ্ছে, জি, আর 1 বছর আছে, 6 মাস বাকি আছে, 3 মাস বাকি আছে, কেউ ডিসিশন নেয় যে আমি পয়সা খরচ করে লাভ কি, বাচ্চার জন্য আমি অ্যাপ্লিকেশন না করি, কারণ বাচ্চা এরপরে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে। জি, বাচ্চা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারে ইনডেফিনিট অ্যাপ্লিকেশন না করে। আচ্ছা, আচ্ছা, বাবা মা যদি ইনডেফিনিট হয়ে যায়, তাহলে বাচ্চাটা ইনডেফিনিট না হলেও বাচ্চা ওই পয়সাটা বাঁচিয়ে তখন ইনডেফিনিট লিভ টু রিমেনের জন্য সে অ্যাপ্লিকেশন করতে ওরা হয়তো অপেক্ষা করতে পারে ওই সময়টা। হ্যাঁ, অনেকে কাজে এই জন্য আমি টেকনিক্যাল আইনজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, এই জন্য আমি টেকনিক্যালি বললাম যে এটা ডিপেন্ড করে কে কি করতে চায়, সার্কামস্ট্যান্সের উপর। না, আমি প্রশ্নটা করলাম কারণ আপনার আপডেটের সাথে যেটি এসেছে, তো এটি একটি সম্পূরক প্রশ্ন। দর্শক, আপনারা যদি ফোন করতে চান, মনোহর ভাই, ব্যারিস্টার মনোহর, উনি কমিউনিটিতে অতি সুপরিচিত এবং উনি অনেক দিন ধরে, 25 বছর ধরে উনি আইন পরামর্শ দিচ্ছে অভিবাসনের উপরে। তো আমাদের যে স্টুডিও 25 বছরও বেশি, 0203-515-5788 এই নাম্বারে। মনোহর ভাই, আমরা তো স্কিল ওয়ার্কার নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা মনোহর ভাই, মনে করেন আমি তো অনেক জায়গায় যাই আমার আরেকটা রোল হিসাবে, তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে, বাংলাদেশ থেকে এসছে, তো একটা স্টুডেন্ট, ওরা বউ নিয়ে এসছে, ও এখানে মাস্টার্স করছে 1 বছরের। তো ওর যে 1 বছর মাস্টার্স করার পরে ও তো পিএইচডব্লিউ করলো অথবা অন্য কিছু পড়লো, তো ওরা কতদিন থাকতে হবে এইখানে অভিবাসন আইনে, ওরা যদি পার্মানেন্ট হতে চায় বা এই ধরনের কিছু একটা? এই কোয়েশ্চেনগুলো আমরা প্রতিনিয়ত আমরা শুনি। এটা ডিপেন্ড করে এক একজনের সিচুয়েশনের উপরে। কেউ ওয়ার্ক পারমিটে যদি সুইচ করে যায়, তাহলে ওয়ার্ক পারমিটে 5 বছর থাকতে পারে। কেউ স্টুডেন্ট এসে ওয়ার্ক পারমিটে এসে যদি এখানে স্পাউস ভিসায় চলে যায়, যদি এখানে কারণ সেটেল, অথবা ইউরোপিয়ানস যারা সেটেল আছে কিংবা সিটিজেন আছে, তাদের সাথে বিয়ে করলে ইভেন আনম্যারিড পার্টনার হিসেবেও একটা প্রভিশন আছে, 2 ইয়ার্স যে লিভিং টুগেদার। এর পরিপ্রেক্ষিতে এগুলির ভিত্তিতে যদি অ্যাপ্লিকেশন করে কেউ, তাহলে তো 5 ইয়ার্সের পরে পার্মানেন্ট হয়। তারপরে কেউ যদি 10 বছর, আচ্ছা মনে হয় 5 ইয়ার্সের বললেন, 5 ইয়ার্স বা পার্মানেন্ট বা 10, এটা একটি কি পরিবর্তন আসছে এখন, মানে চেষ্টা করছে? এখনো লটস অফ ডিসকাশনস গোয়িং অন। 10 বছর করবে হয়তো তারা কিছু করছে, কিছু করছে না, আই এম নট শিওর। আচ্ছা, কারণ এটা তখনই আমরা অ্যাডভাইস করতে পারবো যখন ইট উইল কাম ইন টু লাইট। এখন বলছে ডিসকাশন হচ্ছে, হোয়াইট পেপারে বলছে, ইত্যাদি ইত্যাদি করা হবে। তো যতক্ষণ আসছে না ততক্ষণ পর্যন্ত এটা তো নাও আসতে পারে। জি, কাজে এটা নিয়ে প্যানিক হওয়া দরকার। যখন আসবে তখন আমরা ডিল করব। এখন যারা লফুলি এখানে আছেন, থাকতে চান, লফুলি, যাদের ইচ্ছা আছে লফুলি থাকবেন, তাদের কাছে ভয়ের কোনো কারণ নেই, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। মনে হয় একটু যদি লফুলি ব্যাপারটা একটু এক্সপ্লেন করেন। এখন মনে করেন আমি গাড়ির ফাইন খেলাম, বড় স্পিডিংয়ের, মনে করেন আমার, বা এই ধরনের, বা আমি ব্যাংকের একটা কোনো কিছু একটা প্রবলেম হলো আমার, ফাইন্যান্সিয়াল, এই সম্বন্ধে এটা কি? আমি লফুলি বোঝাচ্ছি যে যারা লফুলি রেসিডেন্ট সেখানে আছে, কোনো ধরনের ইলিগালি না থেকে লিগালি 10 বছর থাকলো, আচ্ছা আচ্ছা, তাহলে তো সে পার্মানেন্ট হতে পারে। আবার হ্যাঁ, আনলফুলি থেকেও 20 বছর পরও রেসিডেন্সিপ পাচ্ছে, নট পার্মানেন্ট রেসিডেন্সিপ, বাট রেগুলারাইজ করছে, তারপরে 10 বছর পার্মানেন্ট হচ্ছে, সেটা একটা ইয়ে। কিন্তু এই 10 বছর যখন অ্যাপ্লিকেশন করা হয়, যেটা আপনার ইয়ে থেকে বলছেন, সেটা হচ্ছে দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ এটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, অ্যান্ড ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গুড ক্যারেক্টার। জি, সেটা সিটিজেনশিপের জন্য দরকার, সেটা ইনডেফিনিট লিভ টু রিমেন যেটা বলা হয়, পার্মানেন্ট রেসিডেন্সিপ, সেখানেও দরকার। অর্থাৎ কতটি থ্রেশহোল্ড আছে, এই থ্রেশহোল্ডের উপরে গেলে তখন
তার ইনডেফিনিট লিভ টু রিমেনে হলো, যেমন কেউ যদি এখানে ইমপ্রিজনমেন্ট হলো অর্থাৎ জেলে চলে গেল তার ক্রিমিনাল অফেন্সের কারণে কনভিকশন হয়ে গেল 1 বছর কিংবা 1 বছর ঊর্ধ্বে 4 বছরের নিচে ওই ধরনের যদি ইয়েগুলো হয় তাহলে কি হয়, এটা নর্মালি তার সেন্টেন্সিংটা সময় থেকে তাকে 15 বছর অপেক্ষা করতে হবে ইনডেফিনিট লিভ টু রিমেন পাওয়ার জন্য, তারপরে সিটিজেনশিপ। কিন্তু এমনি ধর ফাইন টাইন যেগুলি কোর্টে গিয়ে হয় ছোটোখাটো কনভিকশন সেগুলির জন্য 3 বছর তো মিনিমাম অপেক্ষা করতে হয়। 3 বছর না হলে সেটা হয় না। তাহলে আপনার পরামর্শ হবে দর্শকদেরকে ভালোভাবে যারা, তবে ইটস ভেরি কমপ্লিকেটেড কমপ্লেক্স এরিয়া, গুড ক্যারেক্টার অ্যান্ড এই যে ক্রিমিনাল কনভিকশন ক্রিমিনাল এই যে অফেন্স এখানের মধ্যে আবার অনেক ধরনের ব্যাপার আছে, ব্যাংক্রাপসি আছে, বিভিন্ন ধরনের ব্যাপার আছে, কান্ট্রি কোর্ট জাজমেন্ট আছে, এখানে শুধু ক্রিমিনাল কনভিকশন অনেক কিছু মিলিয়ে কিন্তু একজনের গুড ক্যারেক্টারটা আসে। কাজেই এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সব কিছু মিলিয়ে দেখতে হয় এবং এগুলি সব কিছু প্রপার লিগ্যাল অ্যাডভাইস নিয়ে করতে হয়। এবং আমি বলি যে যেসব লয়ারদের মধ্যে আবার বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে, অনেক এক্সপিরিয়েন্স লয়ার আছে, ইনএক্সপিরিয়েন্স লয়ারও আছে। কাজেই এটা লয়ারদের নিয়ম হচ্ছে যে যেটা জানে না সেটা সে অ্যাডভাইস করা উচিত না, করে না। কাজেই যারা যাবেন এই ধরনের অ্যাডভাইসগুলো মেক শিওর করবেন যে ওই লয়ার ওই বিষয়ে পারদর্শী, ওই বিষয়ে বলতে তার সাফিসিয়েন্টলি এক্সপিরিয়েন্সড। আদারওয়াইজ এগুলো এত সেন্সিটিভ ব্যাপার, অ্যাপ্লিকেশন ফর্মে একটু ভুল হলেই তার অ্যাপ্লিকেশনটা ইনডেফিনিট টাইমের জন্য তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়, তখন তার জন্য এটা একটা বিরাট তার জন্য একটা ট্রমা সৃষ্টি হয়, তার ফিউচার ক্যারিয়ার, তার ফিউচার ইমিগ্রেশন লাইফ আনসার্টেন হয়ে পড়ে একটু ভুলের জন্য। দ্যাট হ্যাজ টু বি ভেরি কেয়ারফুলি ডেল্ট উইথ। ধন্যবাদ মনোহর ভাই। আমরা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছিলেন আপনি, আমি এই ব্যাপারে এই প্রাসঙ্গিক একটি আপনি তো ডিপোর্টেশনের ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স, যে ডিপোর্টেশনে যখন কেউকে নেওয়া হয় ওটাতে আপনার ফার্ম এবং আপনি অনেক কাজ করেছেন, অনেককে ফিরিয়ে এনেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় ধরপাকড় হয়, ইমিগ্রেশন রেইড হয়। তো এই ব্যাপারে যদি কেউ একজন কাজ করতে গিয়ে ধরা পড়ে, ওর হয়তো ইমিগ্রেশন প্রবলেম আছে, আপনার অ্যাডভাইস কী হবে তাদের জন্য? এখানে ডিপোর্টেশন এখন ইমিগ্রেশনের ক্ষেত্রে মেইনলি বলে রিমুভাল। জি, কারণ এর আগে অনেক বছর আগে 20 বছর প্রায় 22 বছর আগে ছিল, 22-25 বছর আগেই সেটা বলা হতো ডিপোর্টেশন। জি, ইমিগ্রেশনে কেউ যদি কোনো কেস ফেল করে তাহলে চলে যাওয়া, আর পরবর্তীতে এটা হয় রিমুভাল। জি। তো যারা ক্রিমিনাল কনভিকশনের কারণে, ক্রিমিনাল কোনো অথবা স্টেট সিকিউরিটির কারণে কাউকে যদি তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, জি, সেই প্রসেসটাকে বলা হয় ডিপোর্টেশন। জি। আর কেউ যদি ইমিগ্রেশন তার কেস ফেল করে আসে অথবা এখানে ইলিগেলে আছে, তাকে পাঠানোর ব্যাপারটা এটা হচ্ছে রিমুভাল। জি। কাজেই এখানে দুই জিনিস। আর ডিপোর্টেশনটা সাধারণত আমি ফেরত পাঠাবার ব্যাপারে বলছি। হ্যাঁ, দুইটাই রেস্টুরেন্ট থেকে ধরলো, কাজের জায়গা থেকে ধরলো, ওইটা হচ্ছে রিমুভাল। জি, রিমুভাল ডাইরেকশন। জি। সেই রিমুভালটা অবশ্যই রিমুভাল ডাইরেকশন দেওয়ার আগে তারা তো অবশ্যই তাকে কিছু সুযোগ দেয় রিপ্রেজেন্টেশন দিতে, তার কোনো আবেদন থাকলে সেটা করতে পারে, তার কোনো বক্তব্য থাকলে সে বলতে পারে, তার কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকলে সেটা কথা বলতে পারে, তার নিজের বেইলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, ডিটেনশন থেকে বের হওয়ার জন্য তার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে, অনেক কিছুই এভিনিউ সেখানে আছে। এই সব যখন ফেল হয়ে যায় তখন শেষ পর্যন্ত ইভেন কি হাইকোর্টের ইনজাংশনও আছে, আপার ট্রাইব্যুনালের ইনজাংশনও আছে। জি। এগুলো যখন ফেল হয়ে যায় তখন যেতে হয় তাকে তখন তাকে আর আটকানো যায় না। না, মনে করেন একজনকে ধরল, উনি কি নিজের লয়ার চাইতে পারে, যাকে পছন্দ করে এই ধরনের লয়ার, ওনার পরিচিত কেউ থাকলে লয়ার বা যে কোনো লয়ার? অফকোর্স এভরিওয়ান হ্যাজ রাইট টু হ্যাভ অ্যাক্সেস টু দ্য এই বিষয়টা একটু যদি দর্শকদের জন্য ক্লিয়ার। লয়ার যে কোনো সময় যে কেউ ডিটেনশনে যাবেন, পুলিশ স্টেশনে বলেন আর ইমিগ্রেশনের হাতে বলেন, সে যেমন সেখানে লয়ার নিজের স্পেসিফিক লয়ারের কথা বলতে পারে যে আমার একজন লয়ার আছে, আমি অমুক লয়ারের সাথে যোগাযোগ করতে চাই, তার টেলিফোন নাম্বার এই, আই ওয়ান্ট টু স্পিক টু হিম অর হার। এটা দ্যাটস নট এ প্রবলেম। জি। সেটা অথবা তারাও যদি বলা হয় না, আই ওয়ান্ট টু টেক সাম লিগ্যাল অ্যাডভাইস, আমি
লয়ারের হেল্প চাই। আমি লয়ার জানি না কারা, কিন্তু তোমরা আমাকে কিছু ইমিগ্রেশন লয়ার অথবা যদি ক্রিমিনাল ম্যাটার হয়, যে ক্রিমিনাল কিছু লয়ারের জন্য আমাকে একটু নাম, টেলিফোন নাম্বার দাও, আই ক্যান গেট ইন টাচ উইথ দেম। আমি তাদের থেকে অ্যাডভাইস নিতে চাই। তা এভরি রাইট আছে, এটা করতে পারে। এমনকি যারা এয়ারপোর্টে অন অ্যারাইভাল অনেক সময় দেখা যায় ভিসা ক্যান্সেল করে পাঠিয়ে দেয়, ওরা বলতে পারে যে দেখো তোমার এই ব্যাপারটা আমি লিগেল চ্যালেঞ্জ করতে চাই, আমাকে যে লয়ার বলতে কাছে অ্যাক্সেস দাও, লয়ারের সাথে কথা বলাই দাও। অথবা আমি আমার জানাবো একজন লয়ারের নাম পেয়েছি, অথবা জানি, অথবা আমি পেয়েছি আমার বন্ধুবান্ধবের মাধ্যমে, আই ওয়ান্ট টু স্পিক টু হিম অর হার। সেখান থেকে অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাকশনে যেতে পারে, অনেক সময় কারোর লাইফ রিস্ক হতে পারে সে যদি দেশে ফেরত যায়। কাজেই এই পাঠানোর ডিসিশন নেওয়া, এটার বিরুদ্ধেও কিন্তু চ্যালেঞ্জ করা যায় বিভিন্নভাবে, বাট এটা খুব কুইকলি নিতে হয়, কারণ ফ্লাইট তারা খুব কুইকলি সেট আপ করে। আর যখন দেখা যায় না তার লিগেল অ্যাডভাইজার কিছু করছে, এটা নিয়ে কোনো কোর্ট কিংবা কোনো ইনজাংশন করছে, তখন অবশ্যই তারাও এটা স্লো ডাউন করে অনেক সময়। এগুলি বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্যে আমরা এগুলি হ্যান্ডলিং করতে হয়, ইটস পার্ট অফ আওয়ার লাইফ। তবে অনেকেই তো জানেন না যেখানে লিগেল অ্যাডভাইস নেওয়া যায়, অনেকে দেখা যায় অন্যায়ভাবে হয়তো ভুল বোঝাবুঝির কারণে অনেকে দেখা যায় এয়ারপোর্টে আসছেন, এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দিচ্ছে, কিংবা এখানে কোনো একটা ভিসা নিয়ে আসছেন, কোনো একটা গণ্ডগোল হয়ে গেল, ওনাকে বললো যে তুমি চলে যেতে হবে, উনি আপোষে চলে গেলেন, কোনো চ্যালেঞ্জ করলেন না। হয় এরকম অনেক। না, ধন্যবাদ মনোহর ভাই, খুব সুন্দর করে বললেন। আমি দর্শকদের জন্য আমি আমার আরেকটি যে কোয়েশ্চেনটি মাঝে মাঝে অনেকের কাছে পাই এবং শুনিও, এই কোয়েশ্চেনে আপনি জানেন আমাদের যারা অনেক ব্রিটিশ অভিবাসী মানে এখানে বাঙালি ব্রিটিশ সিটিজেন হয়েছেন, ওনারা বাংলাদেশে চলে যান, বাংলাদেশে থাকেন, ব্রিটিশ পাসপোর্ট আছে ওনাদের, তো ওনাদের ছেলে মেয়ে হলো, তো ছেলে মেয়ে বাংলাদেশেই হলো, তো বাংলাদেশে হওয়ার পরে ওদের ব্রিটিশ পাসপোর্ট তো করে নেই, তো এটার একটা প্রক্রিয়া কি আমাকে বলেন তো। আমি দেখেছি এরকম অনেকে প্রশ্ন করে, অনেকে বাংলাদেশে থাকে। ও ইয়েস, জি। সেরকম দে আর এন্টাইটেলড টু ব্রিটিশ পাসপোর্ট বিকজ দে আর ব্রিটিশ সিটিজেন বাই বার্থ। জি। এখন ব্রিটিশ সিটিজেন প্যারেন্টের কাছে যদি আইদার প্যারেন্টও যদি ব্রিটিশ সিটিজেন হয়, তাহলে তো অবশ্যই তার বাচ্চা যেগুলি হবে সেগুলি ব্রিটিশ সিটিজেন হবে। ওরা বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে। জি। তো এই ক্ষেত্রে তাকে সেখানে বাংলাদেশে কোনো রেজিস্ট্রেশন দরকার। আমার একটা কলার আছে, দর্শক আপনি টেলিভিশনের আওয়াজ কমিয়ে আপনি ফোনে কথা বলেন। জি দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। জি ইসলাম, জি ইসলাম বলেন। আমি মোবারক বলছি। ও মোবারক ভাই, কেমন আছেন বলেন, কোনো প্রশ্ন আছে? মোবারক, কোনো প্রশ্ন নাই, ফিরোজ ভাই এবং মনোহর ভাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ মোবারক ভাই, থ্যাংক ইউ মোবারক ভাই। দেখেন আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন, মানুষকে বলেন, এবং কেউ যদি চায় কোনো উপদেশমূলক, কারণ আমাদের এই প্রোগ্রামটা মনোহর ভাই যেটি করে থাকে, আমাদের প্রোগ্রাম নিয়ে কিছু বলতে চান কি? হ্যাঁ, প্রোগ্রামটি কেমন? মনোহর ভাই, অনেক ভালো লাগছে আপনার প্রোগ্রাম, মানুষ উপকৃত হচ্ছে, ফিরোজ ভাই উপস্থাপনা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। ধন্যবাদ মোবারক ভাই, ধন্যবাদ মোবারক। মনোহর ভাই, আমরা যে কথাটিতে ছিলাম, এটি আসলে আমাকে অনেকেই প্রশ্ন করে, কারণ অনেকে কাজ নিয়ে অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে এই ব্রিটিশ মানুষ বাংলাদেশে চলে যায়, ওরা ব্রিটিশ পাসপোর্ট, কিন্তু ওরা দেশে থাকতে পছন্দ করে, তো ওদের বাচ্চা হলো, তো ওরা কিভাবে কি করবে আপনি বলছেন? ওরা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবে। আচ্ছা, ওভারসিজ অ্যাপ্লিকেশন ক্যান বি মেড ফ্রম ওভারসিজ ভিসা অফিস। আচ্ছা, ইউকে ভিসা অফিস থেকে করা যায়, সেটা বিএফএস এর মাধ্যমে, সেখানে ওরা পোস্ট হোল্ড করে। এখানে কি আপনাদের সাহায্য নিতে পারে? আমি বলছি আপনাদের মানে আইনজ্ঞর পড়া। অবশ্যই নিয়ে করা ভালো, কারণ ব্রিটিশ পাসপোর্ট ভেরি ইজি টু গেট, ব্রিটিশ পাসপোর্ট ভেরি ইজি টু গেট রিফিউজড। ওদের সিটিজেনশিপ নিতে হবে নাকি রাইট টু অ্যাবোর্ড? অ্যাজ আই সেড, যে আইদার প্যারেন্ট যদি অলরেডি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, তাহলে তো লাগবে না, সেটা পাসপোর্ট অ্যাপ্লিকেশন লাগবে না। সেখানে একটা ইস্যু আছে বাই ডিসেন্ট, ওইটাতে আমি গেলাম না। জি। ফাদার যদি হয়, আমি ধরে নিলাম উনি নিজে এখানে ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন, তারপর উনি বাংলাদেশে গেছেন, ওদিকে বাচ্চা হলো বাংলাদেশে, কিংবা এখানে হয়েছে, ব্রিটিশ সিটিজেন করে নেই, যেটা হবেও জি, উনি বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ সিটিজেন। জি, কাজে বাচ্চা ইজ এন্টাইটেল টু ব্রিটিশ পাসপোর্ট, সেটার জন্য বাংলাদেশে থেকেও অ্যাপ্লিকেশন করা যায়। তবে টাইম ফ্যাক্টর, এটা 2 মাসও লাগতে পারে, এটা 3 মাসও লাগতে পারে, 7 মাসও লাগতে পারে, ডিপেন্ড
এটা কতটুকু কখন তারা কি ইনকোয়ারি করছে না করছে এর উপর ডিপেন্ড করে, এবং তারা খুবই রিগোরাস এটা ইনভেস্টিগেশন করে তারা বুঝতে চায় যে এটাই ওদের এই বাচ্চা। ইভেন কি ডিএনএ টেস্ট করানোর পরও তারা দেখা যায় এটা নিয়ে ডিলে করে অনেক সময়। জি, বাট মানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা হচ্ছে হি অর শি দ্য চিলড্রেন উইল বি অটোমেটিক্যালি এন্টাইটেলড টু ব্রিটিশ পাসপোর্ট। ধন্যবাদ মন্ন ভাই। এই আপনার এই কথা আমাদের যেহেতু শেষ হলো, দর্শকরা বুঝতে পারলো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার ফেরত আসবো, আমাদের সাথেই থাকবেন। ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেনের এই প্রোগ্রামটি, যেটি খুবই উপদেশমূলক। ধন্যবাদ।